আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আমার ক্লাস নিয়ে আসলাম। আমি ফাইজুল বালি, রসায়ন বিভাগ, সরকারি বরিশাল কলেজ। দেখো, রসায়ন প্রথম পত্রে আমরা প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আমরা এর উপরে একটা ক্লাস নিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় লেকচার। দেখো, আজকে যে টপিকসগুলো আমরা পড়াবো আমরা এখানে লিখে রেখেছি। কোনগুলি পড়াবো আমরা? মোলার দ্রবণ পড়াবো, মোলারিটি, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, নর্মালিটি, নর্মাল দ্রবণ, মোলাল দ্রবণ, মোলালিটি, মোল ভগ্নাংশ। এই টপিকসগুলো আমরা শিখাবো। হ্যাঁ, তার আগে আসো আমাদের মোলার দ্রবণ কি, মোলার দ্রবণ কি বা মোলারিটি কি। আগে আসো আমরা মোলারিটি পড়াই, সম্মানিত লেখি। দেখো আমাদের আসো মোলারিটি। দেখো সবার যেরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। যেমন 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, কি বলছি যে তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। অর্থাৎ বিষয়টা এমন, ধরো তোমার এই একটা পাত্র আছে, হ্যাঁ, এখানে তোমার ধরো 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার দ্রবণ আছে। এখন তুমি এখানে যত মোল দ্রবীভূত করবা, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি দ্রবীভূত করবা। দেখো আবার বলছি, একটা পাত্র আছে, এখানে তোমার 1 লিটার দ্রবণ আছে। সেই দ্রবণের মধ্যে ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের যেমন আণবিক ভর কত 40 আণবিক ভর হয়, তার মানে কি 1 মোল। তারপরে তুমি যদি এখানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করো, তাহলে তোমার এখানে 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। অথবা যদি তুমি এখানে 80 গ্রাম, ধরো তুমি এখানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলা, তাহলে এটা দ্রবণটা কেমন হবে যে 2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ তুমি যত মোল, 80 গ্রাম মানে কয় মোল বলো? 2 মোল। 80 মোল মানে হচ্ছে 2 মোল। কারণ তোমরা জানো এই যে যৌগটা, আমরা এই যৌগের যে যৌগ দেওয়া থাকবে সেই যৌগের আণবিক ভর যত হবে সেটা ইকুয়াল হচ্ছে 1 মোল। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যদি বের করো, দেখো আমি দেখাই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কেমন হবে। সোডিয়াম মানে হচ্ছে 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1। তোমরা 19-এ পড়ে আসছো যে সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16 আমাদের, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1। যোগ করলে দেখো কত 40 হয়। তার মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে তোমার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ওইটা বললাম, তাহলে কি বলো 40 গ্রামে যদি 1 মোল হয়, তাহলে 80 গ্রামে কয় মোল হবে? 2 মোল হবে। তাহলে আমি যদি 80 গ্রাম দ্রব্য যোগ করি, তাহলে এটা হবে কি 2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। তার সংখ্যাটা এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। ধরো তোমার 25 ডিগ্রি বা 30 ডিগ্রি তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে। এরকম নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি তুমি 80 গ্রাম বা 40 গ্রাম বা যত মোল দ্রব্য তুমি দ্রবীভূত করবা, সেই দ্রবণকে ওই দ্রবণের কি বলা হয়? মোলারিটি বলা হয়। তাহলে এই গেল তোমার মোলারিটির সংজ্ঞা। দেখো, তাহলে মোলারিটির সংজ্ঞা গেল। এখন আসো মোলার দ্রবণ। দেখো মোলার দ্রবণ মানে সোজা বাংলা কথা হচ্ছে 1 মোল দ্রবণ। তাহলে কীভাবে করবো? দেখো, যদি তুমি এখানে 1 লিটার দ্রবণ তুমি যোগ করো, খেয়াল করো, 1 লিটার দ্রবণ তুমি নিছো, সেখানে যদি তুমি 80 গ্রাম যোগ না করে ধরো তুমি এখানে 40 গ্রাম দ্রব্য যোগ করলাম, তাহলে 40 গ্রাম দ্রব্য যোগ করলে এটা হবে কত তোমাদের? 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সংখ্যাটা কী লিখবা যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত করলে তাকে বা দ্রবীভূত থাকে যত মোল দ্রব্য, আচ্ছা 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবণের মোলার দ্রবণ বলে। যেমন আমরা লিখি, আমরা মোলার দ্রবণ আমরা লিখি, তাহলে সুবিধা বুঝতে পারবা। দেখো মোলার দ্রবণ কি লিখবা? নির্দিষ্ট তাপমাত্রায়
প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আচ্ছা দেখো, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, দেখো তাপমাত্রা নির্দিষ্ট, ধরো তোমার এখানে 1 মোল দ্রবণ আছে, তাহলে 1 মোল দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণ আছে, তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে যদি তুমি 1 মোল দ্রবণ, এই যে বলছি 1 মোলটাকে আমরা বলছি যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, বললাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল মান হচ্ছে তার আণবিক ভরের সমান, অর্থাৎ যে কোনো পদার্থের 1 মোল মান হচ্ছে ওই যৌগটার আণবিক ভরের সমান। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিচ্ছি, তাহলে এর আণবিক ভর আমরা যদি বের করে দেখালাম মানে 40, তার মানে 40 গ্রাম মানে হচ্ছে কত 1 মোল, অর্থাৎ এখানে 1 লিটার দ্রবণ আছে, সেখানে যদি তুমি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করো তাহলে যে ঘনমাত্রাটা হবে সেটা হবে কি 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। অথবা ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড না করে যদি আমি সালফিউরিক অ্যাসিড করি, দেখো সালফিউরিক অ্যাসিড 1 মোল, যেমন H2SO4, দেখো H2SO4 এর আণবিক ভর যদি তুমি বের করো, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 ইন্টু 4, দেখো যোগ আর গুণ করে দেখো 98 হয়, অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি যোগ করো এখানে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণ যোগ করো তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে কত 1 মোলারিটি H2SO4, মানে 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের মোলার দ্রবণের সংজ্ঞা। তা সংজ্ঞাটা আমরা কী পেলাম, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হবে কি আমাদের মোলার দ্রবণ। হ্যাঁ, আমরা সেটা বলি মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। তাহলে এই গেল আমাদের মোলার দ্রবণ। দেখো তাহলে মোলার দ্রবণ গেল, মোলারিটি গেল। এরপরে আসো আমাদের ডেসিমোলার দ্রবণ। খেয়াল করো, ডেসিমোলার দ্রবণ তোমরা আগে পড়ছো বা জানো, ম্যাথও পড়ে আসছো। ডেসি মানে হচ্ছে কত আমাদের যে 0.1, হ্যাঁ 0.1 মোল, অর্থাৎ তোমার এগুলো হিসেব করি আমরা, তাহলে বলবো কি আমরা যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 1 মোলের জায়গায় আমরা বলবো কি 0.1 মোল। খেয়াল করো, আমরা বলছি ডেসিমোল মানে 0.1 মোল, তাহলে তুমি জাস্ট এই জায়গায় 1-এর জায়গায় কি লিখবা 0.1 মোল। খেয়াল করো, খুব সহজ জিনিস, আমাদের ছিল এটা ডেসিমোলার, এই লিখলাম ডেসিমোলারের সংজ্ঞা, শুধু এখানে হবে কি এই 0.1, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে, দেখো দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হবে কি আমাদের ডেসিমোলার দ্রবণ। এখানে লিখে আমরা ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলা হয়, ডেসিমোলার দ্রবণ বলা হয়। এই হচ্ছে আমাদের ডেসিমোলার দ্রবণ। এখন আসো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাই। দেখো আমাদের শর্ত আগের মতোই কি আছে বলো, যে আমাদের 1 লিটার দ্রবণ আছে, তাপমাত্রা নির্দিষ্ট করা এবং দ্রবণ যে কয় লিটার 1 লিটার, এখানে আমি যোগ করব ধরো 0.1 মোল, ধরো 1 মোল H2SO4 যোগ করব, এত মোল H2SO4, ধরো এটা আমরা যোগ করব 0.1 মোল H2SO4 আমরা যোগ করব। তাহলে আসো আমাদের একটু বলছিলাম যে এটার আণবিক ভর বের করলে যত গ্রাম হয় তত হচ্ছে কি 1 মোল, তাহলে এটা হচ্ছে কি 1 মোল। খেয়াল করো, অর্থাৎ H2SO4, দেখো H2SO4 আমরা যদি লিখি, দেখো যে 98 গ্রাম H2SO4 ইজ হচ্ছে কত 1 মোল, দেখো 1 মোল। তাহলে বলতে পারি 0 মোল, যদি কটাকে আমরা উল্টে লিখি, আমরা যদি একটু উল্টে লিখি, দেখো আমরা লিখতে পারি না যে 1 মোল H2SO4 ইজ ইকুয়াল হচ্ছে কত আমাদের 1 মোল, সরি 98 গ্রাম, গ্রামে নেব 98 গ্রাম,
অর্থাৎ দেখো যে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল হচ্ছে 98 গ্রাম। 98 গ্রাম কই পাইছি আমরা একটু আগে বলছি যে আণবিক ভর যা হবে সেই আণবিক ভরের সমান যা হবে ওটা মানে হচ্ছে কি 1 মোল। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল হচ্ছে কি 98 গ্রাম। তাহলে আমি যোগ করবো কতটুকু বলো তো 0.1 মোল। তাহলে দেখো তো কত হয় এই 0.1 মোল H2SO4 কত হবে 98 ইন্টু হচ্ছে 0.1 তার মানে কত 9.8 গ্রাম। অর্থাৎ তুমি যদি 1 লিটার দ্রবণের মধ্যে তুমি 0.1 মোল H2SO4 দ্রবণ যোগ করো তাহলে যে ঘনমাত্রা পাবা সেটা হচ্ছে কি আমাদের 0.1 মোলার H2SO4 মানে 1 ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড। 0.1 মোলারিটির H2SO4 এই ডেসিমোলার মানে 0.1 মোল বা 0.1 মোলারিটি। দেখো তাহলে আবারও বলছি যে ডেসিমোলার দ্রবণ হচ্ছে কি ওই একই কথা আমরা মোলার দ্রবণ যেখানে দেখছিলাম যে 1 মোল যোগ করছিলাম এখানে ডেসিমোলার ক্ষেত্রে কী করবো আমরা 0.1 মোল যোগ করবো। তাহলে আমি সংখ্যাটা তাই লিখছি দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রবীভূত করি অর্থাৎ আগে যখন 1 করছিলাম তখন 1 মোলারিটি হয়েছিল এখন আমরা 0.1 মোল দ্রবীভূত করব তাহলে কী হবে আমার ডেসিমোলার দ্রবণ রূপান্তরিত হবে। তাহলে আমি যখন করলাম কীভাবে করলাম ধরো একটা পাত্রে 1 লিটার দ্রবণ আছে আমার তো সেক্ষেত্রে আমি H2SO4 যোগ করব কতটুকু যোগ করব এখানে বলে দিচ্ছি 0.1 মোল। আচ্ছা তাহলে 1 মোল মানে হচ্ছে 98 আমরা আণবিক ভর বের করে দেখাচ্ছি কারণ কোনো একটা পদার্থের আণবিক ভর হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল মানে 98 গ্রাম আমি সেটা লিখলাম 1 মোল মানে সালফিউরিক মানে হচ্ছে 98 গ্রাম তার মানে যে 0.1 মোল 0.1 মোল মানে 98 ইন্টু 0.1 অর্থাৎ 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ তুমি যদি এই 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল মানে হচ্ছে 9.8 গ্রাম দেখো 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড এখানে যোগ করো তাহলে যে ঘনমাত্রা পাবা ওইটা হচ্ছে কত মানে 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড। তাহলে আমার হয়ে গেল দেখো ডেসিমোলার। তাহলে কি পাইলা বলো মোলারিটি পাইলা মোলার দ্রবণ পাইলা মোলারিটি পাইলা এবং ডেসিমোলার দ্রবণ পাইলা। এখন আসলে আমরা দেখবো সেমি মোলার দ্রবণ। হ্যাঁ সেমি মোলার দ্রবণ আসো এবার। আচ্ছা সেমি মোলার দ্রবণ বলতে দেখো আমরা যদি বলি এখানে দেখো তার মানে ডেসি কি হবে বলো সেমি মোলার দ্রবণ। আচ্ছা সেমি মোলার দ্রবণ একই সঙ্গে কিন্তু পার্থক্যটা দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি এবার 0.1 না কিন্তু সেমি মোলারের অপর নাম হচ্ছে অর্ধমোলার অর্থাৎ 0.5 অর্থাৎ তোমার এখানে 0.1 এর পরিবর্তে হবে কি 0.5 মোল 0.5 মোল যদি যোগ করো তাহলে আমার সেই দ্রবণকে বলা হবে কি আমাদের সেমি মোলার দ্রবণ। দেখো একই সঙ্গে আগেরটা যা ছিল এবারটা হুবহুব তাই শুধুমাত্র আমার এই মোলের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হবে কি সেমি মোলার দ্রবণ। তাহলে আগে আমরা করছিলাম 0.1 মোল এবার করব কি আমরা 0.5 মোল 0.5 মোল। দেখো তাহলে এখানে কত হবে দেখো তো আমরা বের করি দেখো তো যে 0.5 মোল H2SO4 মানে 9.8 ইন্টু 0.5 যদি করো দেখো কত হবে আমাদের 4.9 গ্রাম হবে সরি 9.8 কিন্তু 9.8 না মানে 98 হ্যাঁ 98 ইন্টু হচ্ছে 0.5 তার মানে 49 গ্রাম এই 9 গ্রাম হবে। অর্থাৎ যদি আমরা এখানে 49 গ্রাম যোগ করি খেয়াল করো 49 গ্রাম দ্রব সালফিউরিক অ্যাসিড যোগ করি তাহলে যে ঘনমাত্রা পাবো ওইটা হবে কি আমাদের ওইটা হবে 0.5 মোলার H2SO4 অর্থাৎ সেমি মোলার। এই 0.5 মোলার মানে হচ্ছে সেমি মোলার এর অপর নাম হচ্ছে কি অর্ধমোলার। হ্যাঁ তাহলে কি লিখলাম সংখ্যাটা আবার একটু বলছি দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি আমরা 0.5 মোল দ্রবীভূত করি তাহলে ওই দ্রবণকে বলা হবে কি আমার সেমি মোলার দ্রবণ অথবা কি অর্ধমোলার দ্রবণ। তাহলে অর্ধমোলার দ্রবণ তৈরি করলাম কীভাবে করবা যে 1 লিটার তুমি দ্রবণ নেবা সেই দ্রবণের মধ্যে 0.5 মোল সালফিউরিক অ্যাসিড নেবা। তাহলে 0.5 মোলে কয় গ্রাম হয় এটা আমরা এখানে বের করছি
দেখো বলছিলাম যে এটার আণবিক ভর মানে হচ্ছে 1 মোল, তাহলে বলতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম। তাহলে 0.5 মোল সালফিউরিক মানে কি 9.8 ইন্টু হচ্ছে 0.5 মানে 49 গ্রাম। অর্থাৎ তুমি যদি এখানে এই সালফিউরিক অ্যাসিডের 49 গ্রাম দ্রবীভূত করো, তাহলে যে দ্রবণটা পাবা ওই দ্রবণটা হবে কি আমার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড বা 0.5 মোলারটি কি বলো সালফিউরিক অ্যাসিড। এই হচ্ছে আমার সেমি মোলার গেল। তাহলে কয়টা শিখলে দেখো তোমরা, একই জিনিস কিন্তু দুটো জিনিস দেখো, মোলার দ্রবণ বললে 1 মোল, ডেসিমোলার বলে 0.1 মোল, সেমি মোলার বলে 0.5 মোল। আর মোলারিটি বলে মানে কতটুকু যোগ করবা, যা যোগ করবা ততটুকু। মোলার সংখ্যা কীরকম, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য যোগ করা হয় তাকে বলা কি ওই দ্রবণের মোলারিটি। তাহলে মোলারিটি বলো, মোলার দ্রবণ বলো, ডেসিমোলার বলো, সেমি মোলার বলো, সবই কিন্তু কি আমাদের একই জিনিস, শুধুমাত্র মানের কম বেশি পার্থক্যটা এইটুকু বুঝতে হবে আমাদের। আর সেমি মোলারের অপর নাম আমরা বলছিলাম কি অর্ধমোলার দ্রবণ, সেমি মোলারও বলি আমরা, আবার কি অর্ধমোলারও বলে থাকি। তাহলে এই গেল আমাদের দেখো এই 4টা জিনিস। এখন একটু আসো আমার এর সাথে কম্পেয়ার করব আমরা, একটু আসো এই যে মোলার দ্রবণ আর মোলালিটি। দেখো এই দুইটা জিনিস আমরা একটু কম্পেয়ার করব যে মোলার দ্রবণ কি বা মোলালিটি কি। হ্যাঁ আচ্ছা, তার আগে আসো মোলালিটি। তাহলে এটা দেখো, এটা খেয়াল করো একটু, মোলারিটি এটা হচ্ছে কি মোলালিটি। আচ্ছা, দুটোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, বানানো সূক্ষ্ম পার্থক্য আছে এবং আমাদের কি বলে যে কেমিক্যাল দিক থেকেও পার্থক্য আছে। এই মোলালিটি যখন আমরা লিখবো তখন দেখো সাধারণত লিখি আমরা যে মোলালিটি কি। আচ্ছা খেয়াল করো, কি লিখছি আমরা যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলা হয়। তাহলে একটু কম্পেয়ার করো, আগে আমরা যে মোলারিটি সংজ্ঞা লিখছিলাম আর এখন যে মোলালিটি, আমাদের কম্পেয়ারটা কি। আগে আমরা বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রা, এখানে আমরা তাপমাত্রা নির্দিষ্ট করি নাই, মানে তাপমাত্রা কোনো উল্লেখে নাই, এই একটা পার্থক্য। আর একটা বলছিলাম, যাকে বলছিলাম প্রতি লিটার বা 1000 ml দ্রবণে, এখানে বলছি 1000 গ্রাম দ্রাবকে। খেয়াল করো, আগেরটা বলছিলাম আমরা 1000 ml বা 1 লিটার দ্রবণে, আর এখানে বলছি আমরা 1000 গ্রাম দ্রাবক। তোমরা তো দ্রবণ দ্রাবক এ সম্পর্কে জানো, তোমরা ক্লাস 9-10 পড়েছো। দ্রব হচ্ছে কোনটা, যেটা আমরা দ্রবীভূত করি, দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে। আর দ্রব আর দ্রাবক দুটো মিলে হচ্ছে কি আমাদের দ্রবণ, অর্থাৎ দ্রব প্লাস দ্রাবক কিছু হচ্ছে কি দ্রবণ। আবার বলছি যে দ্রব হচ্ছে যাকে আমরা দ্রবীভূত করি, দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে। আর দ্রব আর দ্রাবক দুইটা মিলে যেটা উৎপন্ন হয় ওটার নাম হচ্ছে কি আমাদের দ্রবণ। তাহলে আগেরটা ছিল আমাদের দ্রবণ, এবারটা হচ্ছে কি বলো দ্রাবক, মানে যে দ্রবীভূত করে। অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলা হয়, মোলালিটি বলা হয়। তাহলে কীরকম দেখো, এই মোলালিটিকে দেখো, একে আমরা এই এম দ্বারা, অর্থাৎ ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। আগের যেটা ছিল আমাদের মোলারিটি, সেটাকে আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। ছোট হাতের এম, দেখো এটা ছোট হাতের এম লিখছি, একে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় মোলালিটিকে। এটা কীরকম দেখো, ধরো তুমি এই একটা পাত্র নিচ্ছ, এখানে তোমার কি আছে 1 লিটার দ্রবণ না, কিন্তু এবার কি বলো দ্রাবক আছে, অর্থাৎ 1 লিটার দ্রাবক আছে। সেখানে যদি তুমি ধরো তো কথা যে 98 গ্রাম H2S উপর যোগ করলা, আর 98 গ্রাম মানে তো তখন 1 মোল, মানে তুমি 1 মোল H2S উপর যোগ করলা, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হবে কি 1 মোলালিটি সালফিউরিক অ্যাসিড, 1 মোলালিটি সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে, 1 লিটার না, 1000 গ্রাম হবে,
এখানে হচ্ছে কি বলো 1000 গ্রাম, 1000 গ্রাম দ্রাবক, অর্থাৎ তোমার এখানে 1000 গ্রাম দ্রাবক ছিল। যদি 1000 গ্রাম দ্রাবক থাকে এবং তার মধ্যে তুমি সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম তুমি যোগ করো, তাহলে 98 গ্রাম যদি যোগ করো তাহলে যে ঘনমাত্রাটা হবে সেটা হচ্ছে কি বলো 1 মোলালিটি। এই এম হচ্ছে কিন্তু, আমি আবারও বলছি বারবার, ছোট হাতের এমটা হচ্ছে কিন্তু মোলালিটি। দেখো মোলালিটি, এটা হচ্ছে কিন্তু মোলালিটি। আচ্ছা এবার দেখো আমি মোলালিটি গেল, এবার আসো মোলাল দ্রবণ। তাহলে কি হবে যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল না কি লিখবা 1 মোল, 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হবে কি মোলাল দ্রবণ। যেমন এই যে এটা তো একটা মোলাল দ্রবণ, দেখো এটা কিন্তু মোলালিটিও বলা হয়, আবার এটা কি মোলাল দ্রবণ। মোলালিটি হচ্ছে এরকম, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 0.1 হতে পারে, যে কোনো মান হতে পারে। মোলালিটির ক্ষেত্রে এখানে যে কোনো মান হতে পারে, অর্থাৎ এটা চেঞ্জ করে দিলেই আমাদের মানটা ভিন্ন হবে, মানে সেটা কি মোলালিটি হবে। কিন্তু এই যে মোলাল দ্রবণ যেটা বলছি আমরা, মোলাল দ্রবণ এটা যেটা বলছি, এটা হইতে হইলে অবশ্যই এখানে এটা যা করছি আমরা, অর্থাৎ 98 গ্রাম H2 যোগ করতে হবে, অথবা তুমি অন্য কোনো পদার্থ যদি মোলালিটি দ্রবণ তৈরি করো তাহলে তার আণবিক ভরের সমান পদার্থ কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে যেটা পাবা সেইটা হবে কি আমার 1 মোলালিটি বা মোলাল দ্রবণ। এই 1 মোলালিটির H2SO পর এর অপর নামই হচ্ছে কি আমাদের মোলাল দ্রবণ। তাহলে এই গেল তোমাদের মোলালিটি এবং কি বলো মোলাল দ্রবণ। মোলালিটি পাইলাম এবং মোলাল দ্রবণ পাইলাম আমরা। এরপরে আসো আমরা যাবো আমরা নর্মাল দ্রবণ এবং নর্মালিটি, এটাতে আসো আমরা নর্মালিটি কি বা নর্মাল দ্রবণটা কি আছে আমাদের। আচ্ছা তার আগে একটু জিনিস প্রকাশ করি, দেখো যেমন আমরা এই 4টা বললাম একই জিনিস, একই সংজ্ঞা, শুধু মানের পার্থক্য, আর এই 2টা হচ্ছে একই জিনিস, শুধু মানের পার্থক্য বা টপিক ভিন্ন। তাহলে এই কয়টা আর এই 2টা মানে এদের মধ্যে আছে, অর্থাৎ তোমাকে এই মোলারিটি আর মোলালিটি এর মধ্যে কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল, তোমাদের একটা কোশ্চেন আসে। দেখো কোশ্চেনটা এমন থাকে, মোলারিটি ও মোলালিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। আচ্ছা এটা একটা কোশ্চেন তোমাদের আসে 2 মার্কের জন্য, যে মোলারিটি ও মোলালিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। অথবা আসে মোলারিটি এবং মোলালিটি দুইটার মধ্যে কোনটা কাজ করার জন্য অধিক উপযুক্ত, অথবা ল্যাবরেটরিতে কাজ করার জন্য অধিক সুবিধাজনক ব্যাখ্যা করো। দেখো কীভাবে ব্যাখ্যা করবো আমাদের একটু একেবারে সংখ্যা, তাহলে প্রথমে কী করবা 2টা সংখ্যা দেবা, মোলারিটি সংখ্যা দিবা, মোলালিটি সংখ্যাও দিবা। আচ্ছা দিলে সংখ্যা, তা সংখ্যা দিলে পাইলাম কি আমরা মোলারিটিতে বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হবে কি মোলারিটি। আর মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হবে কি আমাদের মোলালিটি। তার মানে এটার ক্ষেত্রে তাপমাত্রার উল্লেখ আছে, এর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার উল্লেখ নাই। তার মানে তুমি বুঝতেই পারো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। এখন বিষয়টা খেয়াল করো, যেমন ধরো আজকে আমি ল্যাবে দ্রবণ তৈরি করলাম, ধরো আজকে রুমের তাপমাত্রা ছিল কথা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। এই তাপমাত্রায় আমি আজকে এই মোলার দ্রবণ তৈরি করলাম। ধরো আমি এখানে আমাদের 0.5 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ তৈরি করছিলাম। কালকে গিয়ে দেখলাম তাপমাত্রা বেড়ে আমার 34 ডিগ্রি হয়ে গেল, তখন তোমার এই যে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা 30 ডিগ্রি তাপমাত্রায় যে ঘনমাত্রা তৈরি করছিলাম তাপমাত্রা যদি বেড়ে যায় অথবা কমে যায়, কালকে কিন্তু অত তাপমাত্রা 34 ডিগ্রি হয়ে গেছে বা তাপমাত্রা বেড়ে গেছে, তখন কিন্তু এই ঘনমাত্রা কিন্তু আমরা 0.5 মোলারিটি নাই, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ তোমরা তখন এটা দিয়ে আর কাজ করা সম্ভব না, বা কাজ করতে হইলেও এটাকে দ্রবণটাকে আবার নির্ণয় করতে হবে, ঘনমাত্রা কি আবার নির্ণয় করতে হবে। কিন্তু ধরো তুমি এটাই তৈরি করছিলা, এটাই তৈরি না করে তুমি এটাই করছিলা যে 0.5 মোল সোডিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ তুমি এইটা এই যে মোলালিটি এটা তুমি তৈরি করছিলে, এইটা মোলালিটি তৈরি করছিলাম। যেহেতু মোলালিটি তৈরি করছো আর মোলালিটির ক্ষেত্রে তাপমাত্রার কোনো সম্পর্ক নাই বা তাপমাত্রার কোনো উল্লেখ নাই, সেক্ষেত্রে তোমার তাপমাত্রা 30 হোক
অথবা বাড়ুক অথবা কমুক, যেটা হোক না কেন, সেই ক্ষেত্রে এখানে যে ঘনমাত্রা আছে এই ঘনমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এই ঘনমাত্রার ক্ষেত্রে মোলালিটির ক্ষেত্রে তাপমাত্রার কোনো প্রভাব নাই। এই জন্য আমাদের ল্যাবরেটরিতে এই মোলারিটি এবং মোলালিটির মধ্যে এই মোলালিটিতে রূপান্তর করে বা কাজ করা অধিক সুবিধা, কারণ সেক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ ঘনমাত্রা কী থাকে, অপরিবর্তিত থাকে। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারছো কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ওই যে বললাম যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেই দ্রবণকে ওই দ্রব্যের মোলারিটি বলা হয়। তাহলে যেহেতু এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, মানে তাপমাত্রা বাড়লে বা কমলে এর ঘনমাত্রা কী হয় বলো, পরিবর্তন হয়, বা ঘনমাত্রা কী হয়, পরিবর্তন হয়। সেহেতু এটা থেকে এইটা কাজ করার জন্য কি অধিক সুবিধাজনক বা অধিক সুবিধা। এটা তোমাদের 2 মার্কে অনেক সময় আসে কোশ্চেন। আচ্ছা, গেল তাহলে এটা। এখন দেখো আমরা শিখবো নর্মালিটি বা নর্মাল দ্রবণ। দেখো এটা আমরা শিখবো নর্মাল দ্রবণ কি বা নর্মালিটি কি। তার আগে আসো নর্মালিটির ক্ষেত্রে আমরা পড়ার আগে একটু শিখবো তুল্য ভর। আসো এবার তুল্য ভর কি, দেখো আমার তুল্য ভর লাগবে। তুল্য ভর যেমন ধরো H2SO4, এটার আণবিক ভর হচ্ছে কত, 1 × 2 প্লাস সালফার 32, অক্সিজেন 16 × 4, তাহলে করলে কত হয়, 98 হয়। তাহলে এই যে 98 গ্রাম হচ্ছে আণবিক ভর, এই 98 গ্রাম এই আণবিক ভরটাকে যদি এর যত সংখ্যক হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, দেখো এইটা যখন বিক্রিয়া করবে, অ্যাসিডটা যখন বিক্রিয়া করবে তখন সে কিন্তু 2 অণু ক্ষারকে প্রশমিত করতে পারবে। অর্থাৎ তুমি এই বিষয়টা এরকম, ধরো এখানে বিক্রিয়া লিখলা যে সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে উৎপন্ন করে সোডিয়াম সালফেট আর প্লাস হলো পানি সমতাপ করলে এখানে 2 দিতে হবে। অর্থাৎ দেখো এই সালফিউরিক অ্যাসিড সে 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারছে, এটা কিন্তু প্রশমন বিক্রিয়া। এইটা অ্যাসিড এবং এটা কি বলো, ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমাদের লবণ এবং পানি উৎপন্ন করছে, অথবা এটা হচ্ছে কি বিক্রিয়া, আমাদের প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়াতে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে কি বলো, ক্ষার। তাহলে দেখো এই যে ক্ষার অ্যাসিড নিছিলাম আমরা, সেই অ্যাসিড কী করছে, 2 মোল ক্ষারকে প্রশমিত করছে। তার মানে এটার হাইড্রোজেন প্রতিস্থাপন করছে কয় মোল, 2 মোল। অর্থাৎ এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এটাকে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কত হবে, 49। এই 49, তার মানে এই সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49 গ্রাম। কত ভর বলো, 49 গ্রাম হচ্ছে তুল্য ভর। অর্থাৎ কোনো অ্যাসিডের তুল্য ভর হবে অ্যাসিড যত অণু ক্ষারকে প্রশমিত করতে পারবে সেই সংখ্যা দ্বারা যদি আণবিক ভরকে ভাগ করো, তাহলে যে পরিমাণটা পাবা সেটা হবে ওই যৌগের তুল্য ভর। তোমাদের বুঝতে পারছি? আমি আবার তোকে বলছি একটু, যে কোনো একটা যৌগে, ধরো সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর হচ্ছে 98। এখন এই সালফিউরিক অ্যাসিড যত অণু ক্ষারকে প্রশমিত করতে পারে সেই সংখ্যা দ্বারা, দেখো 2 অণু ক্ষারকে প্রশমিত করছে, তাহলে এখানে 2, এই 2 দ্বারা আমরা এর আণবিক ভরকে ভাগ করছি, ভাগ করলে কি পাইছি বলো, 49 গ্রাম, অর্থাৎ 49 গ্রাম পাইছি। তার মানে এই সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49 গ্রাম। আচ্ছা, একইভাবে আমাদের যে তুল্য ভরটা পাবো আমরা, ধরো HCl, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরো এটা, তাহলে এর তুল্য ভর কত হবে দেখো তো, এটার আণবিক ভর হচ্ছে 1 + 35.5, তার মানে কত হয় দেখো, 36.5। অর্থাৎ এখানে হাইড্রোজেন যে একটা, তার মানে তুমি যদি বিক্রিয়া লিখে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে। তার মানে এর তুল্য ভর কত হবে, এই 36.5 ভাগ হচ্ছে কত, 1, তার মানে আমার 36.5 হবে। অর্থাৎ এই মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর যা, আর এর আণবিক ভর একই হবে। তাহলে এইগুলো আমার তুল্য ভর। এবার আসো আমাদের নর্মালিটির সংজ্ঞা। দেখো নর্মালিটি সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি তুল্য পরিমাণের দ্রবণে যত তুল্য ভরের দ্রব্য যোগ করা হয় তাকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়।
আচ্ছা দেখো আমি বলছি মানে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত তুল্য ভরের দ্রব্য যোগ করা হয় তাকে ওই দ্রবণে কি নর্মালিটি বলা হয়। যেমন আসো এখন যদি যত জায়গায় তুমি বলি যে এক তুল্য ভরের দ্রব্য যোগ করা হয় তাকে বলা হবে কি তাহলে নর্মাল দ্রবণ। নর্মাল দ্রবণ হচ্ছে ওয়ান নর্মাল দ্রবণ। যেমন ধরো আমরা নর্মাল দ্রবণ হচ্ছে এরকম, তার নর্মালিটি গেল। আচ্ছা এরকম বিষয়টা যে ধরো তুমি একটা পাত্র আছে, এখানে আগের মতোই 1 লিটার দ্রবণ আছে, দেখো তাপমাত্রা নির্দিষ্ট 1 লিটার দ্রবণ আছে। এখন ধরো তুমি এখানে H2SO4 যোগ করবা, কত যোগ করবা? তুল্য ভরের সমান ধরো তুমি 49 গ্রাম H2SO4 যোগ করবা। তার মানে এই যে একটু বের করছিলাম আমরা যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে কতটুকু বলো? 49 গ্রাম। তাহলে 49 গ্রাম যখন যোগ করবা তখন এটা কত হয় বলো? 1 নর্মাল H2SO4। দেখো অর্থাৎ এই নর্মাল দ্রবণকে আমরা N দ্বারা প্রকাশ করা হয়। তার মানে কি পাইলাম আমরা বলো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি ওই পদার্থের এক তুল্য ভরের দ্রব্য যোগ করা হয় তাহলে ওই দ্রবণকে বলা হয় কি 1 নর্মাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এই হচ্ছে আমাদের নর্মাল দ্রবণ। হ্যাঁ, এবং নর্মাল দ্রবণকে আমরা কি করি? এই বড় হাতের N দ্বারা প্রকাশ করা হয়। বড় হাতের N দ্বারা কি প্রকাশ করা? আমাদের নর্মাল দ্রবণের সমীকরণ প্রকাশ করা হয়। তাহলে এই গেল আমাদের নর্মালিটি এবং কি বলো নর্মাল দ্রবণ। তাহলে নর্মালিটি হচ্ছে কি বলো? এত তুল্য ভরের। নর্মালিটি হচ্ছে তুমি যত তুল্য ভর যোগ করো। যদি দেখো তুমি যেখানে আমি তো এরকম লিখতাম, দেখো যেটা যদি লিখতাম যে ধরো 2 মোলারিটি 98 গ্রাম, খেয়াল করো 98 গ্রাম, তাহলে কত হইতো বলো? এখানে হয়তো আমার 2 নর্মালিটি। কারণ কি 49 গ্রাম হচ্ছে 1 তুল্য ভর, তাহলে 49 ডাবল হচ্ছে 98, তার মানে কি 2 তুল্য ভর। অর্থাৎ এর 2 তুল্য ভর মানে হচ্ছে 98 গ্রাম, আর 2 তুল্য ভর যদি যোগ করছি তার মানে দ্রবণটা ঘনত্ব হবে কত? 2 নর্মাল H2SO4, অর্থাৎ 2 নর্মালিটি সালফিউরিক অ্যাসিড। তো এইভাবে হচ্ছে আমাদের এই নর্মালিটি এবং কি বলো নর্মাল দ্রবণ প্রকাশ করা হয়। তাহলে এই গেল তোমার মোলারিটি, ডেসিমোলার, সেমিমোলার, অর্ধমোলার বা এই যে সম্পর্কিত আছে এইগুলি গেল। এখন আসলে আমরা শিখবো কি বলো মোল ভগ্নাংশ বা মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি ওই টপিকটা দেখো। আচ্ছা মোল ভগ্নাংশ দেখো। আচ্ছা মূল ভগ্নাংশ কীরকম দেখো, এটা হচ্ছে এরকম যে কোনো দ্রবণে দ্রবীভূত একটি নির্দিষ্ট দ্রব্যের মোল সংখ্যা, কোনো দ্রব্যের একটা নির্দিষ্ট দ্রব্যের মোল সংখ্যা এবং ওই দ্রবণে উপস্থিত সকল পদার্থের মোল সংখ্যার অনুপাতকে, হ্যাঁ সকল সংখ্যার মোল সংখ্যার অনুপাতকে বলা হয় কি আমাদের মোল ভগ্নাংশ। অর্থাৎ কোনো দ্রবণে দ্রবীভূত একটি নির্দিষ্ট দ্রব্যের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সকল উপাদানের মোল সংখ্যার অনুপাতকে ওই দ্রবণের মোল ভগ্নাংশ বলা হয়। কীরকমভাবে? যেমন ধরো তুমি যদি বের করো, আচ্ছা সময়টা কীরকম হবে যে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট দ্রবণে দ্রবীভূত নির্দিষ্ট দ্রবণে দ্রবীভূত একটি নির্দিষ্ট দ্রব্যের একটি নির্দিষ্ট দ্রব্যের মোল সংখ্যা এবং দ্রব্যের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। দেখো বলছি আমি যে নির্দিষ্ট দ্রবণ, একটা নির্দিষ্ট দ্রবণ আছে, ধরো কথা আমার একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ আছে, ধরো HCl আর ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা একটা দ্রবণ আছে আমার। আচ্ছা এর একটা দ্রবণ এখানে আমি তৈরি করছি। নির্দিষ্ট দ্রবণে দ্রবীভূত একটি নির্দিষ্ট দ্রব্যের মোল সংখ্যা, ধরো তুমি এখানে হাইড্রোজেন যোগ করছো, এই হাইড্রোজেন ধরো যোগ করছো 2 মোলারিটি, ধরো যোগ করছো HCl,
এবং দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোল সংখ্যা। আর ধরো তুমি এটা যোগ করছো, ধরো 1 মোলারিটি HCl, অথবা ধরো এটাও যোগ করছো 2, ধরো 2 যোগ করছো। মানে আবার বলছি দেখো, একটা দ্রবণ তৈরি করছি যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুইটা একত্রে যোগ করছো। সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছো 2 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো সেটাও কি 2 মোলারিটি। তাহলে ধরো আমি এর মোল ভগ্নাংশ বের করবো, তাহলে কী লিখবা? দেখো HCl এর মোল ভগ্নাংশ, দেখো কীভাবে বের করি আমরা। HCl এর মোল ভগ্নাংশ ইকুয়াল হবে কত? এর মোল সংখ্যা মানে 2 ভাগ হচ্ছে মোট মোল সংখ্যা। আর এই পাত্রে মোট মোল সংখ্যা কত হবে? এর 2 মোল আর এর 2 মোল, মোট 4, তার মানে 4, তার কত বলো 1/2, তার মানে 0.5। অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.5। অর্থাৎ কোনো একটা দ্রবণের একটা নির্দিষ্ট দ্রব্যের মোল সংখ্যা ভাগ করবে কাকে দ্বারা? মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা তুমি পাবা সেই মানটাকে বলা হবে কি আমাদের মোল ভগ্নাংশ। যেমন আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো তুমি এখানে ধরো তুমি দ্রবণ তৈরি করছো এরকম H2SO4 প্লাস হলো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন ধরো এটা নিশ্চয় ধরো 1 মোল, এটা নিশ্চয় 1 মোল, ধরো এটা নিশ্চয় 2 মোল। তাহলে আমি ধরো এই H2SO4 এর মোল ভগ্নাংশ বের করবে, মোল ভগ্নাংশ। তাহলে কত হবে দেখো, কত হবে বলো? এখানে এর নিজস্ব মোল মানে 1, আর ভাগ হচ্ছে মোট মোল সংখ্যা, মানে এটা যোগ হচ্ছে এটা, মানে এই 1 যোগ হচ্ছে কত 2, তার মানে 1/3 ভাগ করলে যা হবে ওইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কি মোল ভগ্নাংশ। আচ্ছা, আবার একইভাবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ বের করি তখন কী হবে বলো? এই 2 মানে নিজস্ব মোল সংখ্যা 2 ভাগ হচ্ছে মোট মোল সংখ্যা মানে কত? এই 2 আর এই 1 হলো 3, অর্থাৎ 2/3, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। তাহলে এই হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ বের করার নিয়ম, যে কোনো একটা উপাদানের বা কোনো একটা দ্রবণের কোনো একটা উপাদানের মোল সংখ্যা আর ভাগ হচ্ছে ওই দ্রবণের সমস্ত উপাদানের মোল সংখ্যার অনুপাত। অর্থাৎ এর নিজস্ব মোল সংখ্যা ভাগ হচ্ছে এই দ্রবণের সমস্ত মোল সংখ্যা, 2 আর হলো 1 3, ভাগ করলে যেটা হবে এইটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা বের করো তাহলে কী হবে? এর নিজস্ব মোল সংখ্যা কত হবে দেখো তো? তখন হবে এরকম যে এটা 2, এটা হবে কত বলো 3, মানে এর হচ্ছে 2 মোল, আর এটা সমস্ত পদার্থের মোল সংখ্যা 2 আর 1 হলো 3, তার মানে 2 আর 1 3, 2/3, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। ঠিক এই জন্য আমরা লিখছি আমরা এরকম দেখো যে নির্দিষ্ট দ্রবণে দ্রবীভূত একটি নির্দিষ্ট দ্রব্যের, অর্থাৎ দ্রবীভূত, এই যে দ্রবীভূত করা হয়েছে এর নির্দিষ্ট একটা দ্রব্যের, এটা একটা দ্রব্য, এটা একটা দ্রব্য, তাহলে যে কোনো একটা, হ্যাঁ এর একটা অথবা এটা দ্রব্যের মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোল সংখ্যার অনুপাতকে, অর্থাৎ যতগুলো দ্রব্য যোগ করছো সবগুলোর দ্রব্যের মোল সংখ্যার যে অনুপাত সেটা সমষ্টি করে যেটা হবে ওইটা হচ্ছে ওই পদার্থের কি আমাদের মোল ভগ্নাংশ। তাহলে এই গেল তোমার হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে দেখো আমাদের যে টপিকটা লিখছিলাম তার আলোচনা শেষ। আবার একটু বলছি আমি, দেখো একটা যদি খেয়াল করো, সেটা হচ্ছে এখানে তোমার এই মোলার দ্রবণ, মোলারিটি, ডেসিমোলার, সেমিমোলার, এই 4টা জিনিসই এক, কিন্তু দেখো 4টা জিনিসই এক। অর্থাৎ তুমি যদি মোলারিটি বুঝো তাহলে বাকিগুলো বুঝবা। মোলারিটি বুঝলে মোলার দ্রবণ মানে 1 মোল যোগ করবা, ডেসিমোল মানে 0.1, সেমিমোল মানে 0.5, গেল এটা। এরপর হচ্ছে আমাদের দেখো এই যে নর্মালিটি, এই দুইটা একটা একই টপিক। নর্মালিটি জানো তুল্য ভরের পরিমাণ দ্রব্য যোগ করতে হয়, তাহলে যদি 1 তুল্যবার যোগ করো তাহলে বাবা কি 1 নর্মাল, যদি 2 তুল্যবার যোগ করো অর্থাৎ 1 নর্মাল দ্রবণের অপর নামে হচ্ছে কি নর্মাল দ্রবণ। সাধারণত আমরা 1 নর্মাল না বলে নর্মাল দ্রবণ বলি। আচ্ছা, তারপরে বললাম কোনটা? এই যে মোলার দ্রবণ আর মোলালিটি, এই দুটো একটা, অর্থাৎ এই 4টা মিলে টপিক্সটা একই জিনিস বা একই সংজ্ঞা, শুধুমাত্র মোলের পার্থক্য। এ দুটো তোমার একইভাবে একই জিনিস, মোলার দ্রবণ, মোলারিটি একই জিনিস, আর এটা আবার আলাদা জিনিস। এই কটা টপিক তোমার এই যে 4টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এর মধ্যে কী ছিল? এটা ছিল 1 লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রার উল্লেখ আছে, এটা ছিল তাপমাত্রার উল্লেখ নাই, আর 1 লিটার দ্রবণ না 1000 গ্রাম দ্রাবক ছিল, এটার ক্ষেত্রে আবার তাপমাত্রার উল্লেখ আছে। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে তাপমাত্রা কী হবে? আমাদের একই উল্লেখ হবে এবং মোল ভগ্নাংশ তোমার ভিন্ন টপিক আলোচনা করবে। এখন দেখো অল্প একটু জিনিস হচ্ছে, আমাদের যদি বলা হয় যে 1 মোলারিটি HCl এর অর্থ কী, আর 1 মোলার HCl এর অর্থ কী,
অথবা 1 নর্মাল HCl এর অর্থ কী। অর্থাৎ এই তিনটা জিনিস দ্বারা আমরা প্রকাশ করব যে বড় হাতের এম, ক্যাপিটাল লেটার এম, এই এমটা হচ্ছে কি আমার বলো, এই এমটা হচ্ছে তোমার মোলারিটি, মানে এটা হচ্ছে 1 মোলার দ্রবণ। খেয়াল করো, অর্থাৎ এই অংশটা হচ্ছে কিন্তু আমার এটা যে 1 মোলার দ্রবণ, বড় হাতের এম দ্বারা আমরা মোলার দ্রবণ প্রকাশ করি। আচ্ছা, তারপর হচ্ছে ছোট হাতের এম, দেখো এটা হচ্ছে কি বলো আমার এই মোলাল দ্রবণ, অর্থাৎ স্মল লেটার এম দ্বারা প্রকাশ করি কি আমরা মোলার দ্রবণ। এটা হচ্ছে মোলার, এটা হচ্ছে মোলাল। আমি আবারও লিখছি, দেখো এটা হচ্ছে কি বলো মোলার, আর এটা হচ্ছে আমার মোলাল, মোলাল, আর এটা হচ্ছে কি বলো নরমাল, নর্মাল। তোমাদের খেয়াল রাখতে হবে যে আমার কোন এম লাগবে, কোথাও পরীক্ষা আসতে পারে যে 1 মোলারিটি HCl আর 1 মোলারিটি HCl, এটা তুমি কি বুঝো, তা তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে কি মোলার দ্রবণ, এটা হচ্ছে মোলাল দ্রবণ, এটা হচ্ছে কি বলো আমাদের নর্মাল দ্রবণ বা নর্মাল কিছু কৌশল। আচ্ছা, তাহলে এর সংখ্যা যদি দেওয়া তাহলে কী লিখবা বলো তো, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দ্রবীভূত আছে। তাহলে শর্ত হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং প্রতি লিটার দ্রবণ, এটা শর্ত। দ্বিতীয়টা আসো, এটা শর্ত হচ্ছে 1000 গ্রাম দ্রাবক, 1000 গ্রাম দ্রাবক এবং কি বলো 1000 গ্রাম দ্রাবক কি আছে বলো 1 মোল দ্রবণ দ্রবীভূত আছে। আর এই নর্মাল দ্রবণের ক্ষেত্রে আসো, এখানে হচ্ছিল কি বলো, এখানেও কিন্তু প্রতি লিটার দ্রবণে, তবে এখানে আছে কি বলো 1 তুল্য ভরের পরিমাণ দ্রবীভূত আছে। অর্থাৎ এখানে আছে দেখো, এখানে হচ্ছে 1 মোল HCl মানে হচ্ছে কত আমাদের 36.5 গ্রাম আছে দ্রবীভূত আছে। এখানেও তোমার আছে 1 মোল, এই 1 মোল মানে হচ্ছে 36.5 গ্রাম, আর এখানেও কিন্তু আছে 1 মোল, সরি 1 তুল্য ভর আর কি 1 তুল্য ভর, এটাও আছে কিন্তু আমাদের 36.5, কারণ জানো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর ও 36.5, কারণ এখানে হাইড্রোজেন আছে একটা, তার মানে এর আণবিক ভরকে আমরা 1 দিয়ে ভাগ করবো, তাহলে সেক্ষেত্রে কী রাখতে হবে, তার মানে তিনটাই কিন্তু একই জিনিস, অর্থাৎ প্রত্যেকটা আমাদের 36.5 গ্রাম দ্রবীভূত আছে। অর্থাৎ এটা আর এটা এই দুটো জিনিস কিন্তু এক আমাদের, কারণ এখানেও নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, এটাও কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণ। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোলারিটি যে কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 নর্মালিটি কিন্তু একই কথা, কিন্তু এটা কিন্তু এক অর্থ না। এটা হচ্ছে কি 1000 গ্রাম দ্রাবকে তোমার এখানে ছিল 1 লিটার দ্রবণে এটা দ্রবীভূত আছে, আর এখানে হচ্ছে কি বলো 1000 গ্রাম দ্রাবকে আমার ওইটা দ্রবীভূত আছে। যাই হোক, তোমাদের এই পর্যন্ত আলোচনা হলো, তোমাদের পরবর্তী ক্লাসের সম্পর্কে আরও বিস্তার আলোচনা করবো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সম্পর্কে ম্যাথ করাবো কিছু, তখন আলোচনা করা হবে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।